আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা পৌরনীতি এই সাবজেক্টটিতে মাত্র 199টি এমসিকিউ শিখবো বাছাইকৃত। আমরা যারা পেইড শিক্ষার্থী আছে ওদের জন্য আমি দিয়েছি হচ্ছে 352টি এমসিকিউ ওদের আমি দিয়েছি। সেখান থেকে বাছাই করে সবচেয়ে কমন যে 199টি সেটা তোমরা পাচ্ছ। আমি নিশ্চিত এখান থেকে তুমি 30 আউট অফ 30 পেয়ে যেতে পারো। 20-র নিচে নামবেই না, মানে 20-এর নিচে তোমার নামবেই না। 352টি করলে 100%। এবং সাথে আমি ওদের 25টি স্কুলের টেস্ট পেপারের কোশ্চেন দিয়েছি, 25টি মার্ক করে দিয়েছি। জাস্ট এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরে এক্সট্রা প্র্যাকটিস করতে হবে না আশা করতেছি। তো মূল ভিডিও দেখো, দেখার পরে তোমাদের কমেন্টসের আশা করবো আমি অবশ্যই কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। এবং খুব শীঘ্রই চেষ্টা করবো বাকি যে বিষয়গুলো আছে যেটা এখনও খুব মানে ম্যাক্সিমাম পার্টটা দেওয়া হয় না, সেটা আমি চেষ্টা করবো এই মাসের মধ্যে, যেহেতু তোমাদের সামনের সময়টা খুবই কম। আমার দিক থেকে শতভাগ চেষ্টা থাকবে খুব দ্রুত সবগুলো দিয়ে দিতে। তো চলো মুভিটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই 30টি প্রশ্নই কমন থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সিলেক্ট করা হয়েছে। আর এই সাজেশনটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। ইংলিশ ভার্সনের শিক্ষার্থী বা দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী অবশ্যই তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। আচ্ছা, আমরা এখন দেখব বোর্ড বই প্লাস বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস 3টা ধাপে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। বোর্ড বই, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস সম্পূর্ণ সাজেশনটি দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। নর্মাল কি হয়, একটা অধ্যায় কিন্তু প্রায় 200-300-র মতো এমসিকিউ থাকে, কিন্তু আমার টোটাল এমসিকিউর সংখ্যাই হচ্ছে এরকম। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালো মতো করে অনুধাবন করবে। প্রথমে দেখবো হচ্ছে প্রথম অধ্যায় পৌরনীতি এবং হচ্ছে নাগরিকতা। এখানে আমি দুটো এমসিকিউ একসাথে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ল্যাটিন, আবারও বুঝে না, এটা কিন্তু ল্যাটিন শব্দ। সিভিস, সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। আর সিভিটাস এই শব্দটার অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র। এখন পরীক্ষায় আসলো সিভিস বা সিভিটাস কোন ধরনের শব্দ, ল্যাটিন শব্দ আসতেই পারে। তার মানে এই একটার মধ্যে অনেকগুলো এমসিকিউ লুকায়িত আছে। এটাই হচ্ছে এই সাজেশনের প্রথম হচ্ছে বৈশিষ্ট্য। পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন, এটা হচ্ছে E.M. হোয়াইট। আমার সাথে সাথে তোমরা পড়ো, 2 থেকে 3 বার ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ তোমাদের মুখস্থ হয়ে যাবে। অ্যাথেন্সের অধিবাসীদের ভাগ করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে নাগরিক হিসাবে এবং আরেকটি হচ্ছে দাস হিসাবে। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এবং মূল বইয়ের পেজ নাম্বারটা রেফারেন্স হিসেবে দিবে। আমি অবশ্যই সেটা চেক করে দেখে তোমাদের প্রথম কমেন্টে মানে কারেকশনটা দিয়ে রাখবো। আচ্ছা, মামুন একজন সুনাগরিক হতে চায়, তাহলে প্রথম তার কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন? এটা হবে পৌরনীতি। এই টাইপের এমসিকিউ কমন না পড়লেও আমি বিশ্বাস করি যারা একটু পৌরনীতি পড়ে যাবে তারাও কিন্তু একটু সময় নিলে আনসারটা করতে পারবে। আচ্ছা, রাষ্ট্রের স্থানীয় সংস্থা হলো, স্থানীয় বলতে কি বোঝায়? রাষ্ট্রের স্থানীয় ইউনিয়ন থাকবে, পৌরসভা থাকবে, সিটি কর্পোরেশন থাকবে। এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। তাহলে রাষ্ট্রের স্থানীয় সংস্থাই 3টাই হবে, ইউনিয়ন, পৌরসভা এবং হচ্ছে সিটি কর্পোরেশন। আচ্ছা, কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে? তাহলে বহুপত্নিক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থক কে? অধ্যাপক গার্নার। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থক হচ্ছে অধ্যাপক গার্নার। ওকে, আমরা পরের এই দেখতে পাচ্ছ একটা উদ্দীপক। কী টাইপের উদ্দীপক তুমি পরীক্ষায় পাবে সেটা দেখতে পাচ্ছ। রাহাত যে দেশে বাস করে তা ক্ষুদ্র নগরের সমন্বয়ে গঠিত। ক্ষুদ্র নগরের সমন্বয়ে গঠিত, বিষয়টা মনে রাখবে। 1, সে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে, তার স্ত্রীর কোনো রাজনৈতিক অধিকার নেই, তার গৃহের ভৃত্যটি দেশের নাগরিক ছিল না। তার মানে অন্য কোনো দেশের সে নাগরিক ছিল। অনুচ্ছেদে রাহাতের দেশের সাথে সদৃশ রয়েছে নিচের কোনটি নগর রাষ্ট্রের? রাহাতের দেশের সাথে মিল পাওয়া যায় নিচের কোন দেশের? এটা হচ্ছে প্রাচীন গ্রিসের। তাহলে রাহাতের দেশের সাথে মিল পাওয়া গেছে প্রাচীন গ্রিসের, কারণ সেটা ছিল নগর রাষ্ট্র। ওকে, রাহাতের সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে গণতান্ত্রিক ব্যবস্থা। যেহেতু ভৃত্যর কথা বলা হয়েছে দ্যাটস ওয়াই আমরা প্রথমটাকে রাখতেছি না। বৈষম্যমূলক, অবশ্যই বৈষম্যমূলক এবং প্রাচীন সমাজ ব্যবস্থা, এটাও কিন্তু খুব সহজ একটা এমসিকিউ আমার কাছে মনে হচ্ছে। তোমরা কয়েকবার পড়লে আশা করি মনে রাখতে পারবে।
বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে ভাগ করা হয়েছে, মানে বিবাহর ভিত্তিতে এটা হবে 3 ভাগে। বিবাহর ভিত্তিতে মানে সূত্রের ভিত্তিতে এটা হবে 3 ভাগে। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? ম্যাকাইভার। তাহলে এই উক্তিটা করেছে হচ্ছে ম্যাকাইভার। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দুটো উদ্দীপক নির্ভর প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। একবারে সেম টু সেম আসতে পারে, আবার এটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে এই পরিবর্তনটা। মা বাবা, ভাই বোন, দাদা দাদি নিয়ে সীমার পরিবার, এখানে অন্য কারো নাম আসতে পারে। সীমা ভাই বোনদের সাথে খেলা করে, দাদির সাথে সে গল্প শোনে। অপরদিকে তামিমের পরিবারে আছে মা বাবা। তামিম স্কুলে একা যায় এবং মন খারাপ করে। দুটো পরিবার কিন্তু আলাদা হয়ে গেল। সীমা কোন ধরনের পরিবারে বাস করে? এটা কি বলতে হবে প্রিয় শিক্ষার্থী? যৌথ পরিবার দেখতেই পাচ্ছি আমরা, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, আরও অনেকেই থাকবে। আচ্ছা, তামিমের মন খারাপ হওয়ার পিছনে কোন কারণটি দায়ী? একক পরিবারের কারণে সঙ্গীহীন হওয়া, কারণ এই পরিবারটা ছিল একক পরিবার, শুধু মা আর বাবা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর একটা উদ্দীপক নিয়ে আসলাম। অনেক 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী তার পরিবারে বাবা মা ছাড়াও দাদা দাদি, আমরা আগের কোশ্চেনটি দেখে আসলাম, আর বলার প্রয়োজন নাই, সম্পূর্ণটা না পড়লেও আমরা বুঝতে পারবো এই যে পরিবারটা নিয়ে আমরা ডিসকাশন করতেছি এটা হবে যৌথ পরিবার। এখন দেখতে পাচ্ছি লাস্টে মিজানের বাবা মা চাকরিজীবী, ভয় প্রায় সে নিঃসঙ্গতায় ভোগে। তার মানে উপরে যে উদ্দীপকটা দেখতে পেলে, এই উদ্দীপকটা সেম, একই উদ্দীপক আমি 2 বার দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঘটনা প্রবাহটা একই রকম। আচ্ছা, মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজনটা কি হবে? তাকে সঙ্গ দিতে হবে, সময় দিতে হবে, তার উপযুক্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। আমরা বুঝতে পারলাম উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি? পরিবার। পরিবারই হচ্ছে তার প্রধান বিদ্যালয়। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়, কারণ পরিবারের শিক্ষার ভিত্তি রচিত হয়। একেবারে 100% সত্য কথা। যার হয় না 6 বছরে তার হয় না 60 বছরে, একটা প্রবাদ আছে। অর্থাৎ 6 বছরের মধ্যেই মানে একটা সন্তানের বা একটা শিশুর প্রধান বিকশিত অবস্থা তৈরি হয়ে যায় পরিবার থেকে। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কারণ পরিবারের শিক্ষার ভিত্তি রচিত হয়। খুবই সুন্দর একটা কথা। পরিবারের শিশু মানবিক গুণাবলী শিক্ষা লাভ করে, অবশ্যই মানবিক গুণাবলী সে লাভ করে। ভদ্রতা, কিছু কিছু যেমন আমার কিছু কমেন্টস মাঝে মাঝে আমি পাই খুবই উগ্র টাইপের, আবার কিছু কিছু খুবই ভালো, এরকম থাকবে। এরকম তোমার আশেপাশে সবাই থাকবেই, ম্যানেজ করে চলতে হবে। আচ্ছা, এরপর আমি দেখব হচ্ছে কি রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমরা জানি উপাদান হবে 4টা। রাষ্ট্র গঠনের উপাদান হবে 4টি। রাষ্ট্রের চরম, পরম এবং সর্বোচ্চ ক্ষমতা কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রের চরম, পরম এবং সর্বোচ্চ ক্ষমতা হবে সার্বভৌমত্ব। হয়ে গেল আমাদের 22টি MCQ। আচ্ছা, এরপরে মানুষ স্বভাবগত সামাজিক জীব, সে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কে করেছে? অ্যারিস্টটল করেছে। মানুষ স্বভাবগত সামাজিক জীব, সে সমাজে বাস করে না, সে হয় পশু, মানে যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? এটা হচ্ছে অ্যারিস্টটল। একেবারে চিরন্তন সত্য কথা, যে পরিবারে বাস করতে পারে না। মানুষ তার প্রয়োজন এবং নিরাপত্তার জন্য একত্রে মিলেমিশে বসবাস করে কোথায়? এখানে কোথায় হবে, এটা হবে সমাজে। তাহলে এইটা হবে হচ্ছে কোথায় হবে? সমাজে। উদ্দীপক আর একটা দেখতে পেলে তোমরা, কয়েকটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ে অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসাবে স্বীকৃত নয়। ক, একটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ে অনুপস্থিতির কারণে, একটা বিষয় সেখানে নাই, রাষ্ট্র হিসাবে স্বীকৃত নয়। খ নামক রাষ্ট্রটি প্রতিনিয়ত ক অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস করছে, নাগরিকদের হত্যা করছে। ক এর কোনটির অভাব রয়েছে? সার্বভৌমত্ব নাই। ক এর এরূপ পরিস্থিতি হতে পরিত্রাণ মানে মুক্তি পাওয়ার সমাধানটা কি হবে? এর জন্য প্রয়োজন স্বাধীনতা অর্জন করতে হবে।
এই যে ইসরায়েল এবং গাজা, বুঝতেই পারছো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ কোনটি? এটা হবে ঐতিহাসিক। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য মতবাদ হবে ঐতিহাসিক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তাকে জন লক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তাটাকে এটা হবে জন লক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তাকে এটা হবে ডক্টর গার্নার। কে বলতেন আমি রাষ্ট্র? চতুর্দশ লুই বলতেন। আমি রাষ্ট্র। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? ঐশী মতবাদটাকে বলা হয় সবচেয়ে পুরাতন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধ্যায়টা শেষের পথে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি এবং উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয় কোন মতবাদ অনুসারে? বিবর্তনমূলক মতবাদ অনুসারে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয় কোন মতবাদ অনুসারে? এটা হবে বিবর্তনমূলক মতবাদ অনুসারে। আদিম সমাজে রাষ্ট্রের উৎপত্তির অন্যতম উপাদান কোনটি? রাজনৈতিক চেতনা। জন লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ কেমন ছিল? শান্তিতে ছিল। তাহলে জন লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ কেমন ছিল? শান্তিতে ছিল। উদ্দীপকটা আমরা আরেকবার পড়তে চাই। একটা দেখো, শিক্ষক ক্লাসে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এমন একটি মতবাদ নিয়ে আলোচনা করছিলেন যে মতবাদের প্রবর্তক ছিলেন 3 জন। তাহলে প্রবর্তক হবে 3 জন, একজন না। এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। অনুচ্ছেদের শিক্ষক কোন মতবাদকে ইঙ্গিত করেছেন? সামাজিক চুক্তি। বুঝতেই পারছো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার পড়ে মনে রাখতে হবে। আচ্ছা, উদ্দীপক অনুসারে একটা প্রশ্ন আছে। উক্ত মতবাদ, মানে আমরা উপরে যে দেখলাম, উক্ত মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যের অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে সমাধান পাওয়ার জন্য নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। এটা হতে পারে নিরাপত্তার বিনিময়ে নিজেদের শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের উপর ক্ষমতা অর্পণ করে, শাসকে তার খেয়াল খুশি মতো শাসন কার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করে। 3 নাম্বারটা যে নেগেটিভ দেখি আমরা বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের হয়ে গেল প্রথম অধ্যায়টি। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডেড ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই। মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন? প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন। যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন, স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো, তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো। তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে।
আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5,100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1,020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4,880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম, নাগরিক এবং নাগরিকতা। রাষ্ট্র থেকে প্রাপ্ত ব্যক্তির সম্মান ও মর্যাদাকে কি বলে? এটাই হবে নাগরিকতা। রাষ্ট্র থেকে প্রাপ্ত ব্যক্তির সম্মান ও মর্যাদাকে আমরা বলি নাগরিকতা। এরপর আমরা যে কোশ্চেনটি দেখব, সবুজের পিতামাতা ভারতীয় কিন্তু সবুজ জন্মগ্রহণ করে বাংলাদেশে। এক্ষেত্রে সবুজের নাগরিকতা কোনটি হবে? ভারতে হবে। পিতামাতার সূত্রে ভারতে হবে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে এখানে হবে ক্ষেত্রে জন্মনীতি এবং জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য কিন্তু না। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র। দেখো, উদ্দীপক নিয়ে আসলাম। জনাব জামাল সাহেবের ছেলে সোহান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এক মার্কিন মেয়েকে বিবাহ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সে মাঝে মাঝে বাংলাদেশে আসে। সোহান কোন পদ্ধতিতে মার্কিন নাগরিকত্ব লাভ করবে? এটা হচ্ছে অনুমোদন সূত্রে, যদি অনুমোদন দেয়, কারণ সে ওই দেশে জন্মগ্রহণ করেনি। সোহান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করবে। হ্যাঁ, নাগরিকত্ব পেলে সে সব ধরনের সুবিধা ভোগ করবে। 2, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে, রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 1 আর 2 হবে। আত্মসংযম বলতে আসলে কি বোঝায়? যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকাই বলা হচ্ছে আত্মসংযম। যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা, অলওয়েজ রেডি। কোন অধিকারটির আইনগত ভিত্তি নেই? নৈতিক অধিকার। এটার কোনো আইনগত ভিত্তি নেই। নৈতিক অধিকারের আইনগত কোনো ভিত্তি নেই। আমি এখানে কয়েকটা দিয়েছি একই টাইপের। ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? নৈতিক। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক। তাহলে ভোট প্রদান করা নাগরিকের হচ্ছে রাজনৈতিক অধিকার। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা, মনিকা নির্বাচনে সততার সাথে ভোট দান করে। এক্ষেত্রে মনিকার কর্মকাণ্ড কোন কর্তব্যের মধ্যে পড়ে? নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কর প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? আইনগত অধিকার। কর দিতে হবে, আইনগত অধিকার। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারে অন্তর্ভুক্ত? সম্পত্তি ভোগের। সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সম্পত্তি ভোগ করা। নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। নাগরিকের কর্তব্যকে আমরা ভাগ করেছি 2 ভাগে। বাংলাদেশের তথ্য অধিকার আইনটি গৃহীত হয় 5 এপ্রিল 2009 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইনটি গৃহীত হয় 2009 সালের 5 এপ্রিল। নিলয় বাংলাদেশের ডাক্তার। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দীর্ঘদিন চাকরির সুবাদে সেখানকার নাগরিকতা লাভ করে। সেখানে সে নাগরিকতা লাভ করেছে। নিলয় কোন পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করছে? এখানে লাভ হবে, লাভ করেন। এটা হবে অনুমোদন সূত্রে। এই টাইপের একটা এমসিকিউ আমরা শুরুতেই করে আসছি। ওই যে ভারতের যে অংশটা নিয়ে আমরা একটা এমসিকিউ পড়লাম সেটা। একজন নাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি কোনটি? আত্মসংযম। জনাব করিম একজন ব্যবসায়ী। তিনি সুলভ মূল্যে দ্রব্যাদি বিক্রয় করেন। তিনি ক্রেতাদের অভিযোগ সানন্দে গ্রহণ করেন। খুবই ভালো, সবগুলো পজিটিভ কথা। উদ্দীপকের জনাব করিমের মধ্যে সুনাগরিকের কোন গুণটি লক্ষ্য করা যায়? আত্মসংযম। জনাব করিমের কাজের মাধ্যমে যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক? গণতান্ত্রিক। ওকে।
কোন অধিকারটির কারণে সমাজে ভিন্নতা দেখা দেয়? এটা হচ্ছে নৈতিক। নৈতিক মানে হচ্ছে নীতি মেনে চলা। কোন অধিকারটির কারণে সমাজে ভিন্নতা দেখা দেয়? মিস্টার চন্দন একটি সরকারি চাকরি লাভ করে। তিনি কোন ধরনের অধিকার ভোগ করছেন? রাজনৈতিক। তথ্য অধিকার আইন কত সালে পাশ করা হয়? ওই একটা দেখলাম আমরা 2009 সালে। বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা কোন ধরনের কর্তব্য? নৈতিক কর্তব্য। অধিকার ও কর্তব্য পারস্পরিক সম্পর্কযুক্ত কিরূপ? এটা হবে অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে অধিকার ও কর্তব্য পারস্পরিক সম্পর্কযুক্ত কিরূপ? এটা হবে অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র, ঘটনা সত্য। একটিকে বাদ দিলে অপরটিকে কল্পনা করা যায় না, এটাও সঠিক। পরস্পর ভিন্ন দুটি দিক আলাদা হবে না। যদি আমরা 3 নাম্বার উত্তর হিসেবে নিতে চাই তাহলে তো 1 আর 2 হবেই না। ওকে, আমরা চলে আসলাম 3 নাম্বার অধ্যায়ে, আইন, স্বাধীনতা এবং হচ্ছে সাম্য। কে ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেন? অধ্যাপক ডাইসি। কে ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেন? অধ্যাপক ডাইসি। ওকে, আমরা এরপরে যাই, পরে যে এমসিকিউটি, মানুষ আইন মান্য করে কেন? শাস্তির ভয়। এখন মানুষ আইন মান্য করে হচ্ছে শাস্তির ভয়ে। যদি আইন না থাকতো তাহলে সমাজ টিকতো না। কমেন্টারিজ অন, এখানে অফ দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়িতাকে, এখানে বানানটা মনে হয় একটু ভুল হয়েছে। যাই হোক, অনেকগুলো বানানি খুব দ্রুত করতে গিয়ে চেক করা খুব একটা হয়নি। চেষ্টা করো পরবর্তী পার্ট দেওয়ার সময় এগুলো সব চেক করে ফেলতে। অবশ্যই তোমরা এটা খুব কি বলবো, তোমরা অবশ্যই সহানুভূতির হিসেবে দেখবে। আচ্ছা, তাহলে ব্ল্যাক স্টোন গ্রন্থের রচয়িতাকে, এটা হবে ব্ল্যাক স্টোন। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? এটা হবে আইনসভা। আধুনিককালে আইনের প্রধান উৎস হবে আইনসভা। সমাজ ক্রমাগত পরিবর্তনের ক্ষেত্রে আইনের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ এক একটি আইন এক একটি সামাজিক পরিবর্তনের নিয়ামক। কারণ এক একটি আইন এক একটি সামাজিক পরিবর্তনের নিয়ামক। উপায়, পথ, নীতিমালা, নিয়ামক। উত্তরটা দেখতে পাচ্ছি আমরা, নিয়ামক। ফারহান শহরে 1 খণ্ড জমি ক্রয় করে, সেখানে একটি বিল্ডিং নির্মাণ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। সে কোন ধরনের স্বাধীনতা ভোগ করছে? সামাজিক। তার সামাজিক অধিকার সম্পত্তি ভোগ করা। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে বলে স্বাধীনতা। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী আমি ইচ্ছা মতো কাজ করব, এটা আমার স্বাধীনতা। জনাব মেহেদি সাহেব নিয়মিত ভোট দান করেন। ভোট দান করা সামাজিক। দেখো, সিদ্ধান্ত নিয়েছেন কর্মজীবনে তিনি ঘুষ গ্রহণ করবেন না, খুবই ভালো, ও দুর্নীতি করবেন না। জনাব মেহেদি সাহেবের ঘুষ গ্রহণ না করে চাকরি করার সিদ্ধান্তটি কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? সামাজিক স্বাধীনতা। ঘুষ নেওয়া যাবে না, সামাজিক স্বাধীনতা। ওকে, হয়ে গেল। আমরা যে উদ্দীপকটা পড়েছিলাম সেই উদ্দীপক অনুসারে জনাব মেহেদি সাহেব উপভোগ করেছেন রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক এবং হচ্ছে সামাজিক। কারণ সে নিয়মিত ভোট দান করে, এটা হচ্ছে রাজনৈতিক, আর সে ঘুষ নেবেন না, সামাজিক। ওকে, আমরা চলে আসলাম, নিচের কোনটি সভ্য সমাজের মানদণ্ড? আইনের শাসন। সভ্য। নিচের কোনটি সভ্য সমাজের মানদণ্ড? আইনের শাসন। রাষ্ট্রের আইন তৈরি করার কারণ হলো মানুষকে অন্যায়কার থেকে বিরত রাখা, অন্যায় করা থেকে বিরত রাখা। 1, নাগরিকের অধিকার, এখানে অধিকার অক্ষুণ্ণ রাখা। নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা, খেয়াল করে দেখো, অধিকার হবে এবং হচ্ছে করা থেকে। দুটি প্রশ্ন, 1 আর 2 হচ্ছে উত্তর হবে। আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রীতিনীতির সমষ্টি, এটা হবে। বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, সর্বজনীন। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি কে করেছিলেন? উইলবি। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি করেছেন উইলবি। সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? সাম্য। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা হ্রাস পায়, উক্তিটি কার? এটাও কিন্তু সেই একজনই করেছেন, উইলবি। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? সাম্য ও স্বাধীনতাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের ভিত্তি। আমরা চলে আসলাম 4 নম্বর অধ্যায়,
রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র কোনটি? সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক হবে অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকার করে না? সমাজতান্ত্রিক। ব্যক্তি মালিকানা স্বীকার করে না হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। জিওনের দেশে নিজের বলে কিছু আসলে নেই। সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। জিয়ানের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান আছে? সমাজতান্ত্রিক। এটা আমরা আগের এমসিকিউটা দেখে আসলাম। একবার পড়লে কিন্তু এমসিকিউ মনে রাখতে পারবো না, কয়েকবার পড়তে হবে। পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি, উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা। 3 নাম্বারটা উত্তর হিসেবে নাই। ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি, উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা। আমরা এরপর দেখব হচ্ছে, দেখো আর একটা উদ্দীপক। আমি কিন্তু অনেকগুলো উদ্দীপক নির্ভর প্রশ্ন রেখেছি তোমাদের সুবিধার্থে, চাইলে কিন্তু এগুলো নাও রাখতে পারতাম। লিমার দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে, সে দেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। আগের কোশ্চেনটাই রিপিট হলো, সমাজতান্ত্রিক। লিমার দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে বিরোধীদের মত প্রকাশের সুযোগ নাই, যেহেতু একটাই দল নাই। উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত, সব কিছুই রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। আচ্ছা, এক ব্যক্তি, এক দেশ, এক নেতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? এক নায়কতান্ত্রিক। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম? গণতান্ত্রিকে কোনো বিপ্লব হবে না। সব গণতান্ত্রিক মানে কি? সকলের মতামত নিয়ে চলা। কোনটি গণতন্ত্রের প্রাণ? আইনের শাসন। তাহলে আইনের শাসনটাই হবে গণতন্ত্রের প্রাণ। গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতার মালিক কে থাকবেন? জনগণ থাকবেন। বেকার ভাতা প্রদান করা রাষ্ট্রের বৈশিষ্ট্য। কল্যাণমূলক রাষ্ট্রের ক্ষেত্রে হবে এটা। বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য? কল্যাণমূলক রাষ্ট্রের। গণতন্ত্রের বাহন কোনটি? নির্বাচন। গণতন্ত্রের বাহন হচ্ছে বাহন শব্দটা মনে রাখবে, নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো দায়িত্বশীল শাসন, যুক্তি এবং সম্মতির প্রাধান্য, এটা হবে। বিরোধী মতামতকে গুরুত্ব দেয়া হবে, এখানে না দেওয়ার কথা বলা হয়েছে। আরও একটা উদ্দীপক পেলাম, তন্নি এ দেশের বাসিন্দা, তার দেশের শাসন ব্যবস্থাটি সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। জনগণের সার্বিক কল্যাণে, আর না পড়লেও বুঝতে পারতেছে এটা হবে গণতান্ত্রিক। উক্ত শাসন ব্যবস্থাটি জনপ্রিয় কারণ ইহা ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, অবশ্যই এটা হবে, ইয়েস এটা হবে। সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যার গুরুত্ব দেয় বেশি, খুবই ভালো। সম্প্রদায় এবং দলের মধ্যে সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রাখে, এটাও কিন্তু ভালো। তার উত্তর দেখতে পাচ্ছি লাস্টেরটা, সম্প্রদায় এবং দলের মধ্যে সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রাখে। এইটার উত্তর 1, 2, 3 হতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে। আমার কাছে মনে হচ্ছে উত্তর 1, 2, 3 তিনটাই কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা, মৌমিতা ভারতের নাগরিক, তার দেশের শাসন ব্যবস্থাটি সবচেয়ে জনপ্রিয়। সেম প্রশ্ন, এটা গণতন্ত্র, একেবারে সেম প্রশ্ন। জনগণের কল্যাণে এই শাসন ব্যবস্থার উদ্ভব ঘটে। তার দেশের শাসন ব্যবস্থাটি জনপ্রিয় কারণ যে সেম কথা, একই জিনিস। খেয়াল করে দেখো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, গুণের চেয়ে সংখ্যার উপর গুরুত্ব দেয়া, এটা কখনোই হবে না। গুণের চেয়ে সংখ্যার গুরুত্ব দেয়, এখানে সম্ভবত আগের কোশ্চেনের চেয়ে সংখ্যার গুরুত্ব হবে। এখানে আগের কোশ্চেনটা এই উত্তরটা হবে 1 আর 3 হবে। দেখতেই পাচ্ছ 92 এই কোশ্চেনটার উত্তর হবে 1 আর হচ্ছে 3। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি লাস্টের 94 এই কোশ্চেনটি, তার দেশের শাসন ব্যবস্থাটি জনপ্রিয় কারণ, এখানে আমরা 1 আর 3 দেখতে পাচ্ছি। সাম্য এবং সম অধিকারের উপর গুরুত্ব দেয়া। রাজতন্ত্র প্রচলিত আছে কোন, নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? এটা আছে সৌদি আরবে। তার নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে সৌদি আরবে। কোন রাষ্ট্রে বলছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে? এটা হবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য, নট রাষ্ট্র। ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ভাগে ভাগ করা যায়? 2। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে। কৃষক এবং শ্রমিকদের কথা বলা হচ্ছে কল্যাণমূলক। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কি? জাতীয় ঐক্যর প্রতীক। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য হলো জাতীয় ঐক্যর প্রতীক। মিতব্যয়িতা কোন সরকারের গুণাবলী? এককেন্দ্রিক, মিতব্যয়িতা। আমরা উদ্দীপক দেখতে পেলাম আজকে, রুমানা যে দেশটিতে বাস করে তার কোনো প্রদেশ নাই, কোনো আলাদা প্রদেশ নাই।
দেশটি 1971 সালে স্বাধীনতা লাভ করে। সে দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। আমাদের কথাই বলা হয়েছে। রোমানার দেশটি কোন ধরনের রাষ্ট্রকে ইঙ্গিত করে? বলছে এককেন্দ্রিক। উদ্দীপক, রোমানার দেশটি কোন রাষ্ট্রকে নির্দেশ করছে বলে তোমার মনে হয়? বাংলাদেশ। 102টি এমসিকিউ হয়ে গেল। ইতিমধ্যে ভিডিওটি যথেষ্ট লম্বা হয়েছে। অবশ্যই পরবর্তী পার্টে পরীক্ষার আগে তোমরা সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবে। আর এটার সম্পূর্ণ পিডিএফও তোমরা কিন্তু ক্রয় করতে পারো। ভালো থাকবে সবাই, শুভেচ্ছা নিরন্তর।